পর কি সম্পর্ক জোড়া লাগানো যায়? অদিতি তার ভালোবাসাকে পরীক্ষা করতে গিয়ে যে উত্তর পেল তা তাদের এক করবে নাকি চিরদিনের জন্য আলাদা করে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে গল্পের শেষ পর্যন্ত সাথে থাকুন। অদিতি, এইসব কি ছেলে মানুষই করছিস মা? শহরের সবচেয়ে নামকরা শিল্পপতির একমাত্র মেয়ে হয়ে তুই কিনা একটা বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছিস? আমি এসব সহ্য করতে পারবো না। মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে বললেন অশোক চৌধুরী। অদিতি শান্তভাবে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, কাঁচ আসল না হিরে সেটা জুহুরি হাতে নিলেই বুঝতে পারে। দূর থেকে তো সবকিছুই উজ্জ্বল দেখায়, কিন্তু অর্ণবের পরিবার তো আমাদের সমমর্যাদার। ওদের এত বিশাল সাম্রাজ্য, পুরো শহরে সবাই ওদের দেবদূত বলে জানে। ভালো লোক আর ভালো মানুষ দুটো আলাদা জিনিস বাবা। বিয়ের পর সারাটা জীবন আমাকে ওই মানুষটার সাথে কাটাতে হবে, তার কোম্পানির শেয়ারের সাথে নয়। আমি দেখতে চাই যে ছেলেটা আমার মতো একজন ধনী মেয়ের সামনে বিনয়ে গলে যায়, সে একজন সামান্য পরিচারিকার সাথে কেমন আচরণ করে। অর্ণবের বিশাল বাংলোর দরজায় এসে দাঁড়ালো অদিতি, সাধারণ একটা সালোয়ার কামিজ পরা। কি নাম তোমার? বাড়ির হেড পরিচারিকা কমলাদি জিজ্ঞেস করলেন। জি, আমার নাম মায়া। কি কি কাজ করতে পারো? ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব করে নিতে পারবো মাসিমা। কান খুলে শুনে রাখো মায়া, এটা অর্ণব রায়ের বাড়ি, এখানে কোনো ভুলের ক্ষমা নেই। আর কাজে একটুও ফাঁকি দিলে একটা টাকাও না দিয়ে ঘাড় ধরে বের করে দেবো। যাও, ওইখানে বসে বাসনগুলো মেজে ফেলো। রান্নাঘরে এক বয়স্ক কর্মচারী অদিতিকে ফিসফিস করে বলল, নতুন এসেছো তাই একটু সাবধানে থেকো। এই বাড়ির মালিক অর্ণব বাবুকে দেখতে যতটা শান্ত মনে হয়, ওনার মেজাজ ততটাই ভয়ঙ্কর। কেন? উনিও কি আমাদের মতো গরিবদের গায়ে হাত দেন? হাত দেন না, কিন্তু ওনার চোখের দিকে তাকালে ভয়ে গলা শুকিয়ে যায়। কিছুদিন পর ড্রয়িং রুমে ঝনঝন করে কিছু একটা ভেঙে পড়ার শব্দ হলো। চোখে দেখতে পাও না কাকা? জানো এটার দাম কত? ইটালি থেকে আনা অ্যান্টিক ক্রিস্টালের শোপিস ছিল, সব শেষ করে দিলে। চিৎকার করে উঠলেন কমলাদি। অর্ণব ঘর থেকে বেরিয়ে এলো। ভোরবেলা কিসের এত গোলমাল? অর্ণব বাবু, এই লোকটা আপনার শখের শোপিসটা ভেঙে ফেলেছে, কমপক্ষে 10 লক্ষ টাকার লোকসান করে দিল। কর্তা, আমায় মাফ করে দিন। হাত ফসকে পড়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন বৃদ্ধ কর্মচারী। অর্ণব শান্ত চোখে তাকিয়ে বলল, কমলাদি, লোকসানটা 10 লক্ষ টাকার হয়নি, তার চেয়ে অনেক বেশি হয়েছে। ভাঙা কাঁচের টুকরোগুলো আপনার চোখে পড়ছে, কিন্তু কাকার হাত থেকে যে রক্ত ঝরছে সেটা দেখতে পাচ্ছেন না? এক্ষুনি ফার্স্ট এইড বক্স নিয়ে আসুন। তারপর কাকার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাকা, আজ আপনার কোনো কাজ করতে হবে না, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। কিন্তু পরক্ষণেই অদিতি দেখল অন্য এক অর্ণবকে। ফোনে সে বলছিল, ওই গঙ্গাপাড়ের বস্তির লোকেরা যদি জমি খালি না করে তাহলে ওদের ওপর চাপ বাড়াও, জলের লাইন বন্ধ করে দাও। আজ রাতের মধ্যে আমার ওই জমিটা চাই, দরকার হলে ওদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হোক। অদিতির মাথা গুলিয়ে গেল। যে মানুষটা একটু আগে একজন সামান্য কর্মচারীর জন্য এত দরদ দেখালো, সেই কিনা টাকার জন্য একটা গোটা বস্তির মানুষকে গৃহহীন করার কথা বলছে। কর্তা, কফি টেবিলের উপর রেখে দাও, আর ডান দিকে যে নীল ফাইলগুলো আছে ওগুলোতে একদম হাত দেবে না। কিন্তু ভুলবশত অদিতির হাত লেগে একটা ফাইল পড়ে গেল। অর্ণব রাগে ফেটে পড়ল। তোমাকে কি বলেছিলাম, ফাইলগুলো ছোবে না? তুমি একজন পরিচারিকা, নিজের কাজ করো আর বাইরে যাও। অপমানে অদিতির চোখে জল এসে গেল। একটু পরে কমলা দিয়ে এসে বললেন, কর্তার ঘরে উকিঝুঁকি মারছিলি কেন? নজরটা বড্ড বেশি চলে তোর, চুপচাপ নিজের কাজ কর, নইলে সম্বলম কেটে নেব। না মাসিমা, আমি তো শুধু কফি দিতে গিয়েছিলাম। কর্তা ওই বস্তির ফাইলটা নিয়ে খুব রেগেছিলেন। থাকবে না? ওই বস্তির লোকগুলো কর্তার 50 কোটি টাকার প্রজেক্ট আটকে রেখেছে। আর শোন, কর্তা ব্যবসার ব্যাপারে কারোর মুখের দিকে তাকান না। হঠাৎ বাইরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। গেটের বাইরে চিৎকার শুনে অদিতি বেরিয়ে এলো। দেখলো একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে এক মহিলা ভিজতে ভিজতে দারোয়ানের সাথে তর্ক করছে। কি হয়েছে? ও দারোয়ান ভাই, বাচ্চাটাকে নিয়ে বৃষ্টির মধ্যে কেন ধাক্কা দিচ্ছেন? তুই এর মধ্যে নাক গলাবি না মায়া। এই বস্তির লোকগুলোর রোজকার নাটক, কর্তার করা নির্দেশ, এদের গেটের ভেতরেও ঢুকতে দেওয়া যাবে না। শোরগোল শুনে অর্ণব বাইরে এলো। কি হচ্ছে আমার বাড়িতে? এই মহিলাকে ভেতরে কে আসতে দিয়েছে? কর্তা, দয়া করুন, বস্তি খালি করার জন্য শুধু 48 ঘন্টা সময় দিন। আমার বাচ্চাটার গায়ে আগুন জ্বর, এই ঝড় জলে আমরা কোথায় যাব? অর্ণব শীতল গলায় বলল, আমার ব্যবসা কোনো ধর্মশালা নয়। 1 মাস সময় দিয়েছিলাম, এখন আর একদিনও দেব না। বের করে দাও এদের দুজনকে। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, মাত্র 2 দিন কর্তা, আমার বাচ্চাটা মরে যাবে। অদিতি আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, টাকা কি মনুষ্যত্বের চেয়ে বড় হয়ে গেল কর্তা? সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। অর্ণব ঘুরে অদিতির দিকে তাকালো। তুমি কি বললে? জি কর্তা, বাচ্চাটা খুব অসুস্থ, বাইরে এত বৃষ্টি, ও ঠান্ডায় মারা যাবে। আর তোমার মনে হয় আমি একজন পাষাণ হৃদয় মানুষ যে ইচ্ছে করে একটা বাচ্চাকে মরতে পাঠাচ্ছি? আপনি শুধু টাকাই চিনেছেন কর্তা, কোনো গরিবের মন থেকে পাওয়া দোয়া নয়। অর্ণবের চোখ জ্বলে উঠল। তুমি শুধু ততটাই দেখছো যতটা তোমার চোখ তোমাকে দেখাচ্ছে, আর আমি সেটা দেখি যা আগামীকাল হতে চলেছে। তুমি এই বাড়ির একজন পরিচারিকা, নিজের সীমার মধ্যে থাকো। পরের বার আমার সিদ্ধান্তের মাঝে কথা বললে এই শহরে কোথাও বাসন মাজার কাজও পাবে না। রাতে নিজের ঘরে বসে অদিতি বাবাকে ফোন করল। বাবা, আমার উত্তর আমি পেয়ে গেছি। যে মানুষটার মনে একটা অসুস্থ বাচ্চার জন্য এক ফোঁটা মায়া নেই, সে আমার জীবনসঙ্গী হতে পারে না। আগামীকাল ভোরের আলো ফুটলেই আমি এই বাড়ি আর এই মিথ্যে সম্পর্ক দুটোই শেষ করে দেব। কিন্তু গভীর রাতে অদিতি দেখল অর্ণব একা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে সে এক কর্মচারীকে জিজ্ঞেস করল, কর্তা এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে একা কোথায় গেলেন? জানি না দিদি, তবে যখনই কোনো অসহায় মানুষ এই বাড়ি থেকে চোখের জল ফেলে ফেলে কর্তা এরকম মাঝরাতে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। আমি গাড়িটাকে প্রায় ওই গঙ্গাপাড়ের দিকেই দেখেছি। অদিতির বুকটা কেঁপে উঠল। ওই বস্তিতে এত রাতে উনি কি ওদের ভয় দেখাতে বা ওই মহিলার সাথে জোর জবস্তি করতে গেলেন? না, আমাকে সত্যিটা দেখতে হবে। একটা অটো ডেকে সেও অর্ণবের গাড়ির পিছু নিল। গাড়িটা গিয়ে থামলো একটা ছোট নার্সিংহোমের সামনে।
অদিতি লুকিয়ে দেখল অর্ণব সেই মহিলা আর তার অসুস্থ বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোচ্ছে। মহিলাটি অর্ণবের পায়ে হাত দিয়ে বলল, আজ রাতে আপনি আমার বাচ্চাকে এখানে না আনলে ও আর বাঁচত না। আপনি ওকে নতুন জীবন দিলেন। অর্ণব তাকে তুলে ধরে বলল, মাসি, কতবার বলেছি আমার পা ধরবেন না। আমি ভগবান নই। একজন মানুষ হিসেবে যা করা উচিত তাই করছি। কিন্তু কর্তা, আপনি সবার সামনে এত কঠোর কেন? সকালে আমাদের নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, আর রাতেই নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে এলেন। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি যদি সবার সামনে তোমাদের জন্য সহানুভূতি দেখাই, যদি আমার পার্টনাররা জানতে পারে যে আমি নিজের টাকায় তোমাদের জন্য নতুন আবাসন শান্তিনীড়ে ফ্ল্যাট কিনে দিচ্ছি, তাহলে ওরা তোমাদের সত্যি সত্যি রাস্তায় ফেলে দেবে। তাই ওদের সামনে আমাকে একজন নির্দয় লোভী ব্যবসায়ী হওয়ার নাটক করতে হয়। আমার অফিসে, আমার বাড়িতে, সব জায়গায় ওদের চর আছে। আজ সকালে যদি আমি তোমাকে টাকা দিতাম, তাহলে সন্ধ্যের মধ্যে ওদের গুন্ডারা তোমাদের বস্তিতে আগুন লাগিয়ে দিত। ডাক্তার বেরিয়ে এসে বললেন, অর্ণববাবু, বাচ্চার জ্বর এখন নিয়ন্ত্রণে। কাল সকালের মধ্যে বস্তির বাকিদেরও নতুন ফ্ল্যাটে সরিয়ে ফেলতে হবে। কিন্তু এত লুকিয়ে কেন? কারণ কেউ যেন জানতে না পারে যে ওই বিল্ডিংটা আমি আমার মায়ের শেষ স্মৃতি ওনার গয়না বন্ধক রেখে কিনেছি। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা অদিতির পৃথিবীটা যেন দুলে উঠল। হে ভগবান, আমি কি বোকা! একজন দেবদূতের মতো মানুষকে শয়তান ভেবেছি। যে মানুষটা সবার কটূক্তি শুনেও নীরবে গরিবদের জন্য ছাদের ব্যবস্থা করছে, আমি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেছি। শব্দ শুনে অর্ণব চমকে উঠল। কে ওখানে? বাইরে বেরিয়ে অদিতিকে দেখে সে অবাক। মায়া, তুমি এখানে? এত রাতে আমার পিছু করছিলে? তার চোখের দিকে তাকিয়ে অর্ণবের সন্দেহ হল। যদি আমার শত্রুরা তোমাকে গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠিয়ে থাকে, তাহলে মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। সত্যি করে বলো, কে তুমি? অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমাকে কোনো শত্রু পাঠায়নি কর্তা, বরং আমি আপনার সবচেয়ে বড় অপরাধী। কি আজেবাজে বকছো? তুমি তো আমার বাড়ির সাধারণ পরিচারিকা। আমি কোনো সাধারণ পরিচারিকা নই অর্ণবজি। আমার নাম মায়া নয়, অদিতি। শহরের সবচেয়ে বড় শিল্পপতি অশোক চৌধুরীর মেয়ে, যার সাথে আপনার পরিবার আপনার বিয়ে ঠিক করেছে। অর্ণব স্তব্ধ হয়ে গেল। তুমি এতদিন আমার বাড়িতে বাসন মাজছিলে, ঘর মুছছিলে? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন। বাবা যখন আপনার কথা বলেছিলেন, তখন শুধু আপনার ব্যবসা আর প্রতিপত্তির কথাই বলেছিলেন। কিন্তু আমার একটা কোম্পানির ব্যালেন্স শিটকে বিয়ে করার ইচ্ছে ছিল না। আমি সেই মানুষটাকে জানতে চেয়েছিলাম যে এই প্রতিপত্তির আড়ালে লুকিয়ে আছে। অর্ণবের মুখে একটা গভীর কষ্টের ছাপ ফুটে উঠল। তাহলে তুমি আমারই বাড়িতে আমার সাথে মিথ্যে বলেছ, আমার উপর নজরদারি করেছ, আমার মনুষ্যত্বের পরীক্ষা নিয়েছ। আজ সকালে যখন আমি ওই মহিলাকে বের করে দিচ্ছিলাম, তখন তুমি আমাকে একজন লোভী আর পাষাণ হৃদয় মানুষ ভেবেছিলে। সম্পর্কটা শেষ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলে, তাই না? অদিতি কান্নায় ভেঙে পড়ল। অর্ণবজি, আপনি দেবদূত, আর আমি? চুপ করো অদিতি, তুমি আমার মনুষ্যত্ব তো পরীক্ষা করে নিলে, কিন্তু একবারও কি ভেবেছো যে সম্পর্কের ভিত্তিটাই এত বড় একটা মিথ্যে, গুপ্তচর বৃত্তি আর প্রতারণার উপর তৈরি হয়? সেই সম্পর্কটা কেমন হবে? আমার ওমন কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো শুধু সত্যিটা। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর অদিতি, সন্দেহ বা পরীক্ষার উপর নয়। বিয়ের আগেই যদি তোমার আমার উপর এত বড় অবিশ্বাস থাকে, তাহলে এই সম্পর্ক কোনোদিনও এগোতে পারে না। তোমার উত্তর তুমি পেয়ে গেছো, আর আজ রাতে আমিও আমার উত্তর পেয়ে গেছি। মানে হলো, আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না যার আমার উপর বিন্দুমাত্র বিশ্বাস নেই। এই সম্পর্ক এখানেই শেষ অদিতি, তুমি বাড়ি ফিরে যাও। পরের দিন সকালে শান্তিনীর আবাসনের সামনে দাঁড়িয়েছিল অর্ণব। মানুষেরা তাকে ঘিরে ধরে আশীর্বাদ করছিল। তখনই অদিতি তার বাবাকে নিয়ে সেখানে এসে হাজির হলো। অর্ণব বেটা, অদিতি আমাকে সব বলেছে। আমি সারা জীবন শুধু ব্যবসায় লাভ খুঁজেছি, কিন্তু আসল মানবতা কি সেটা তুমি শিখিয়েছ। তোমার পার্টনাররা এই প্রজেক্ট থেকে সরে গেছে, কিন্তু আমার কোম্পানি তোমার সব দেনা শোধ করে দেবে। এটা আমার মেয়ের পশ্চাত্তাপ। অর্ণব শান্তভাবে বলল, আমার কাজের জন্য কারো খয়রাতি বা সহানুভূতি চাই না চৌধুরী সাহেব। এই বাড়িগুলো আমি নিজের ক্ষমতায় বানিয়েছি, আমিই সামলে নেব। অদিতি এগিয়ে এসে বলল, এটা খয়রাতি নয় অর্ণবজি, আর না কোনো অনুগ্রহ। আপনি সেদিন বলেছিলেন সম্পর্ক বিশ্বাসের উপর টেকে। সেদিন আমি পরিচারিকা সেজে আপনার মনুষ্যত্ব পরীক্ষা করেছিলাম, কিন্তু আজ আমি আমার সমস্ত অহংকার, সমস্ত পরিচয় পেছনে ফেলে এখানে এসেছি। আমি আপনার সম্পত্তি ভাগ করতে আসিনি, আমি আপনার এই মানবিক কাজটা ভাগ করে নিতে এসেছি। কেন? কারণ যে মানুষটা সবার চোখে খারাপ হয়েও কোনো গরিবের মাথার ছাদ বাঁচাতে পারে, সে কোনোদিন কারো বিশ্বাস ভাঙতে পারে না। আমি সেই ভাঙা বিশ্বাসটা আবার জুড়তে চাই অর্ণবজি। এর জন্য যদি আমার সারা জীবনও লেগে যায়, আমি রাজি। অর্ণব অদিপর চোখের দিকে তাকালো। বিশ্বাস অনেকটা আয়নার মতো অদিতি, একবার ভেঙে গেলে জুড়তে অনেক সময় লাগে, আর অনেক সময় নিজের হাতও কেটে যায়। অদিতি মৃদু হাসলো। আমার কষ্টকে ভয় লাগে না অর্ণবজি। বাসন মাজতে গিয়ে আমার হাতে ফোসকা পড়েছে, শুধু আপনার পাশে দাঁড়ানোর একটা সুযোগ চাই। অর্ণবের মুখেও একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। কাল সকাল 10টায় সাইট অফিসে চলে এসো। এই প্রজেক্টে এখন অনেক কাজ বাকি। দেখা যাক তুমি শুধু কথাই বলো নাকি সত্যিই পাশে থাকতে পারো। অদিতির চোখ আনন্দে চিকচিক করে উঠল। জি কর্তা, এখন তুমি মায়া নও অদিতি, আর এই কর্তা বলাটা বন্ধ করো। অদিতি হেসে ফেলল। জি মানে আচ্ছা। দুটি মন এক নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে হাসলো, যেখানে সন্দেহ নয়, বিশ্বাসী হবে তাদের সম্পর্কের আসল ভিত্তি। এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি বাংলাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।